স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে, তোমাদের কিন্তু ইতিহাসে সর্বমোট যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিট থেকে কিন্তু আজকে প্রথম ইউনিট যেটা তোমাদের এমসিকিউ আলোচনা করবো আমি, গুরুত্বপূর্ণ যেগুলো এমসিকিউ রয়েছে প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত, সেখান থেকে আজকে পার্ট 1 ভিডিও একদম ব্যাখ্যা সহ প্রত্যেকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের পরীক্ষার আর প্রায় 2 মাস বাকি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রতিদিন তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্স, পরিবেশবিদ্যা সহ বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন বিষয়ের যে ক্লাসেস গুলো হবে সেগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসবো। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা রয়েছে, আমাদের কাছ থেকে যদি সম্পূর্ণ কিছু কম্বাইন্ড পেতে চাও তাহলে যোগাযোগ করবে, আমাদের অফিসিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদেরকে 6295916282 নাম্বার অথবা 7076398606 নাম্বার, অথবা তোমাদের যে দুটো নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করতে, অথবা প্লে স্টোরে আমাদের অ্যাপ আছে পিস্টিকল এডুকেশন, PISTICALL এডুকেশন, EDUCATION, এই অ্যাপেও কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো স্টুডেন্ট, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। তোমাদের থ্রু দ্য আইস অফ ট্রাভেলার্স, ওকে, এই যে চ্যাপ্টারটি রয়েছে এখানে পর্যটকদের দৃষ্টিতে ভারত, সেখান থেকে তোমাদের যে কিছু প্রশ্ন আসবে সেই প্রশ্ন আজকে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। মাত্র 20টা এমসিকিউ নিয়ে আজকে আলোচনা হবে। প্রথম প্রশ্ন, আলবেরুনির বর্ণনায় চতুরাশ্রমের প্রথম আশ্রম কোনটি? দেখো, হিন্দু সমাজের, এখানে ব্যাখ্যাটা প্রথমে বুঝে নাও। হিন্দু সমাজের জীবনযাত্রায় প্রচলিত চতুরাশ্রমের মধ্যে প্রথম স্তর হলো ব্রহ্মচর্য, বাকি 3টি স্তরের মধ্যে গার্হস্থ্য রয়েছে, বানপ্রস্থ রয়েছে, সন্ন্যাস রয়েছে। আলবেরুনি তার গ্রন্থে সমকালীন ভারতীয় সমাজে এই আশ্রমগুলো বা এই আশ্রম ব্যবস্থার বিস্তারিত চমৎকার বিবরণ কিন্তু তুলে ধরেছেন। তাহলে ভারতীয় সমাজ ব্যবস্থায় মানুষের জীবনকে 4টি স্তরে ভাগ করা হয়েছিল, মানুষের জীবনযাত্রার প্রণালীকে 4টি স্তরে ভাগ করা হয়েছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তাহলে প্রথম আশ্রমের নাম কি? প্রথম আশ্রমের নাম হলো ব্রহ্মচর্য, দেন গার্হস্থ্য, দেন বানপ্রস্থ, দেন সন্ন্যাস। তাহলে ব্রহ্মচর্যটা হচ্ছে 1 নম্বর, ব্রহ্মচর্য, দেন গার্হস্থ্য 2 নম্বর, বানপ্রস্থ 3 নম্বর এবং সন্ন্যাসটা হলো 4 নম্বর, এই লাস্ট আশ্রম বা শেষ আশ্রম। ক্লিয়ার? নেক্সট, পর্যটকদের দৃষ্টিতে ভারতের যে দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, আরবরা সিন্ধু নদের পূর্বের এলাকাকে কি বলতো? যে সিন্ধু নদ যে ছিল তার পূর্ব দিকের এলাকাকে কি বলতো? হিন্দুস্তান বলতো, ইন্ডিয়া বলতো, ইন্দুস বলতো না, আল হিন্দ বলতো। অল হিন্দ হবে সঠিক উত্তর। এখানে দেখো ব্যাখ্যাতে কি বলছে, আরবরা সিন্ধু নদের পূর্ববর্তী অঞ্চল বা এই সমগ্র ভৌগোলিক এলাকাকে অল হিন্দ নামে অভিহিত করেছিল। মূলত এই শব্দ থেকে কালক্রমে হিন্দ বা হিন্দুস্তান শব্দের কিন্তু প্রবর্তন ঘটে, বা এই হিন্দ, অল হিন্দ থেকে কিন্তু তোমার হিন্দুস্তান বা হিন্দ শব্দটি পরবর্তীকালে উৎপত্তি হয়েছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3, আলবেরুনির বর্ণনা অনুসারে বেদ পাঠের অধিকার ছিল কাদের? শুধুমাত্র কিন্তু ব্রাহ্মণদের। এখানে ব্যাখ্যায় কি বলছে, আলবেরুনির সমাজতাত্ত্বিক পর্যালোচনায় উঠে আসে যে তৎকালীন ভারতের চতুর্বর্ণ ভিত্তিক যে কঠোর সমাজ কাঠামোতে বৈদিক ধর্মগ্রন্থ বা বেদ অধ্যয়ন ও পাঠের একমাত্র অধিকার ছিল প্রথম শ্রেণীর ব্রাহ্মণদের। অর্থাৎ ঋগ বৈদিক ব্রাহ্মণ্য সমাজ টোটাল 4টা বর্ণে বিভক্ত ছিল। প্রথম যে ছিল ব্রাহ্মণ, তারপর দ্বিতীয় ছিল ক্ষত্রিয়, তৃতীয় ছিল বৈশ্য এবং চতুর্থ ছিল শূদ্র। এই 4টা শ্রেণীতে কিন্তু বিভক্ত ছিল ঋগ্বৈদিক ব্রাহ্মণ্য সমাজ। তার মধ্যে বেদ পাঠের অধিকার শুধুমাত্র কিন্তু ব্রাহ্মণদের ছিল, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের কিন্তু ছিল না। নেক্সট চলে আসবে পরবর্তী 4 নম্বর প্রশ্ন, তুর্কিরা হিন্দুস্তানের ভাষাকে কি বলতো? হিন্দাভি বলতো। হিন্দাভি বলছে পারস্য এবং মধ্য এশিয়া থেকে আসা তুর্কিরা ভারতের স্থানীয় প্রচলিত ভাষাকে সাধারণত পরিভাষায় হিন্দাভি নামে কিন্তু ডাকতো, যা পরবর্তীকালে মধ্যযুগীয় সাহিত্যের একটি অন্যতম কিন্তু মাধ্যম হয়ে উঠেছিল এই হিন্দাভিটা। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 5, কিতাব উল হিন্দ গ্রন্থটির ভাষা কি? কিতাব উল হিন্দ গ্রন্থটির ভাষা হলো আরবি ভাষা। ঠিক আছে? এখানে ব্যাখ্যাতে বলছে, আলবেরুনির মাস্টারপিস কিতাব উল হিন্দ তৎকালীন মুসলিম বিশ্বে ভারতের ইতিহাস, ঐতিহ্য, সমাজ ব্যাখ্যা করার জন্য মূল আরবি ভাষায় অত্যন্ত সহজ ও প্রাঞ্জল সাবলীল ভঙ্গিতে রচিত হয়েছিল কিন্তু এই ভাষাটা। ক্লিয়ার? নেক্সট, পর্যটকদের দৃষ্টিতে ভারতের নেক্সট প্রশ্ন, আলবেরুনির বর্ণনা অনুসারে ব্রাহ্মণদের দ্বিজত্ব
দ্বিজত্ব বা দ্বিজ বলা হয় এটাকে, দয় বয় রশ্মি বোরকার জ দ্বিজ, বা উপনয়ন হয় কিভাবে, অর্থাৎ কত বছর বয়সে, এটা 8 বছর বয়সে। বলছে ব্রাহ্মণদের ধর্মীয় বা আধ্যাত্মিক দ্বিতীয় জন্ম বা দ্বিজত্ব। দ্বিজত্ব মানে ব্রাহ্মণরা দ্বিতীয়বার জন্মগ্রহণ করতো। দ্বিতীয়বার জন্মগ্রহণ বলতে একটা মানুষ তো আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারে না, একবার জন্মগ্রহণ হয় মাতৃগর্ভে, এবং দ্বিতীয়ত যে ব্রাহ্মণের যে পৈতে বা উপৈতে ধারণ করা হয় বা উপনয়ন অনুষ্ঠান যেটা হয়, সেটার মাধ্যমে কিন্তু ওদের দ্বিতীয় জন্ম হয়। তো সাধারণত বাল্যাবস্থায় 8 বছর বয়সে সম্পূর্ণ হতো বলে আলবেরুনি তার সূক্ষ্ম সামাজিক বিশ্লেষণে কিন্তু এই কথাটি কিন্তু লিপিবদ্ধ করেছেন। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। এখানে বলছে পর্যটকদের দৃষ্টিতে ভারতের যে নেক্সট প্রশ্ন বলছে আলবেরুনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়। এখানে বলছে খোয়ারিজমে। খোয়ারিজমে অর্থাৎ বিশ্ববিখ্যাত পণ্ডিত আলবেরুনি মধ্য এশিয়ার বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র খোয়ারিজম, তোমার হচ্ছে বর্তমানে এটা উজবেকিস্তানের অংশ, ঠিক আছে, জন্মগ্রহণ করেছিল তিনি। তিনি তৎকালীন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ও জ্ঞান পিপাসু হিসাবে কিন্তু বিখ্যাত ছিল, ঠিক আছে, এই আলবেরুনি। নেক্সট বলছে ভারতীয়রা গাছের ছালে লিখতো প্রথমে প্রাচীন যুগে, সেই ছালকে তারা কি বলতো, সেই ছালকে তারা কিন্তু বলতো ভূর্জপত্র বলতো, ঠিক আছে, মনে রাখবা। বলছে প্রাচীনকালে কাগজ আবিষ্কারের পূর্বে, তখনও কাগজ আবিষ্কার হয়নি, তো কাগজ আবিষ্কারের আগে বলছে পূর্বে হিমালয় পর্বতমালায় যে জন্মানো বিশেষ এক প্রকার ভূর্জ গাছের নরম সাদা ছালে ভারতীয় উপদ্বীপের অধিবাসীরা লেখার কাজ সম্পন্ন করত, যা ইতিহাসে ভূর্জপত্র নামে কিন্তু পরিচিত ছিল এই জিনিসটা, ঠিক আছে, অর্থাৎ এই যে গাছের ছালের মধ্যে লিখতো সেটা। নেক্সট বলছে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল কতবার। অপশনে বহু মানে অপশন আছে, সেখানে 17 বার সঠিক উত্তর হবে। তো বলছে ব্যাখ্যাতে কি বলছে, গজনির শাসক সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ভারতের বিপুল ধন সম্পদ অর্জন এবং লুণ্ঠনের জন্য সর্বমোট 17 বার প্রলয়ঙ্কারী মানে বিধ্বংসী আক্রমণ চালিয়েছিল এবং ভারত আক্রমণ করেছিল অভিযান চালিয়ে, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। এখানে পরবর্তী প্রশ্ন বলেছে আলবেরুনির ভারত ভ্রমণকালে সর্বাধিক প্রচলিত বা প্রচারিত বর্ণমালা কি ছিল। এটা সিন্ধ মাতৃকা লিপি হবে বা সিন্ধ মাতৃকা বর্ণমালা। 11 শতকে আলবেরুনির ভারত আগমনকালে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল ও কাশ্মীরে সিন্ধ মাতৃকা নামক বর্ণমালাটির বহুল ব্যবহার ও অসাধারণ প্রচার কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। আলবেরুনি জন্মগ্রহণ করেন কবে। এটা হবে 973 খ্রিস্টাব্দে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ব্যাখ্যা যদি দেখি, ইসলামীয় স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আলবেরুনি 973 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার মূল নাম ছিল আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আলবেরুনি। তাহলে কত বড় দেখো, এখান থেকে শুরু করে পুরো নামটা হচ্ছে মনে রাখতে হবে, আবু রায়হান মুহাম্মদ ইবনে আহমদ আলবেরুনি, ঠিক আছে, পুরো নামটা কিন্তু তার। সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় তার সঙ্গী কে এসেছিল, আলবেরুনি ছিল। তো সুলতান মাহমুদের খোয়ারিজম জয়ের পর বন্দী হিসাবে এবং পরবর্তীতে রাজকীয় পাণ্ডিত্যের মর্যাদায় আলবেরুনি সুলতানের ভারত অভিযানের সময় তার সঙ্গী হয়ে এদেশে আসেন এবং এখানকার ভাষা সংস্কৃতি নিয়ে কিন্তু চর্চা তিনি করেছিলেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে পতঞ্জলির মহাভাষ্য আরবি ভাষায় অনুবাদ করেন কে। এটা হবে আলবেরুনি। তো সংস্কৃত ভাষায় অগাধ মানে পণ্ডিত আলবেরুনি ভারতীয় দর্শন ও ব্যাকরণের সুপ্রসিদ্ধ গ্রন্থ পতঞ্জলির মহাভাষ্য আরবি ভাষায় অনুবাদ করে বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়েছিলেন কিন্তু তিনি, ঠিক আছে। ইংরেজি ট্রাভেলার শব্দের অর্থ কি। এটা হচ্ছে পর্যটক হবে ট্রাভেলার শব্দের অর্থ। ইংরেজি ট্রাভেলার শব্দটির অর্থ হলো পর্যটক বা ভ্রমণকারী, যিনি জ্ঞানানুসন্ধান, বাণিজ্য, রাষ্ট্রীয় দূতকার্য অথবা কৌতূহলবশত বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়মিত ভ্রমণ করেন, তাদেরকে আমরা ট্রাভেলার বা পর্যটক বলি। নেক্সট, হিন্দু ছাড়া আলবেরুনি অন্যান্যদের কি নামে অভিহিত করেছেন, শ্লেচ্ছ বলে কিন্তু অভিহিত করেছেন ভারতীয়দেরকে। হিন্দুদের স্বকীয় সামাজিক দূরত্বের ধারণা প্রকাশে আলবেরুনি উল্লেখ করেছেন যে অহিন্দু তথা বহিরাগত এবং বিদেশিদের স্থানীয় হিন্দুরা শ্লেচ্ছ বা অপবিত্র হিসাবে কিন্তু গণ্য করতো, মানে বাইরের মানুষদের তারা অপবিত্র বলতো বা অপবিত্র বলে গণ্য করত, ঠিক আছে। নেক্সট, কিতাব অল হিন্দ। কিতাবুল হিন্দ গ্রন্থটির অধ্যায় সংখ্যা কতগুলো। এটা হবে 80টি অধ্যায় সংখ্যা।
আল বিরুনির সুবিশাল ও তথ্য সমৃদ্ধ ভারত তত্ত্ব বিষয়ক গ্রন্থ কিতাব উল হিন্দ, মানে উনি ভারত সম্পর্কে লিখেছিলেন যে গ্রন্থটা, তার নাম ছিল কিতাব উল হিন্দ। এই গ্রন্থে সর্বমোট 80টি পৃথক অধ্যায় রয়েছে। এগুলিতে ধর্ম বিষয়ে, জ্যোতির্বিদ্যা বিষয়ে, উৎসব বিষয়ে, রীতিনীতি, ওজন পরিমাপ প্রভৃতি বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই গ্রন্থটিতে। নেক্সট প্রশ্ন, আল বিরুনির বর্ণনায় বর্ণপ্রথার সর্বোচ্চ স্তরে কারা ছিল? সবচেয়ে উঁচু স্তরে ছিল ব্রাহ্মণরা, দেন ক্ষত্রিয়, দেন বৈশ্য, দেন শূদ্র। তো তৎকালীন হিন্দু চতুর্বর্ণের সর্বোচ্চ শিখরে এবং সামাজিক মর্যাদার প্রথম ধাপে অবস্থান করতেন ব্রাহ্মণ। আল বিরুনি ও চতুর্বর্ণ প্রথার আলোচনায় একে প্রথম এবং প্রধান স্থান কিন্তু দিয়েছিলেন ব্রাহ্মণদের। ভারতীয়রা বইকে কাপড় দিয়ে মুড়ে রাখতো, এগুলো কি নামে পরিচিত ছিল? এগুলো পুঁথি নামে পরিচিত ছিল। যেমন দেখবে এখনকার দিনে শ্রীমদ ভাগবত গীতা কিন্তু অনেকে কাপড় দিয়ে কভার করে পেঁচিয়ে রাখে। তো বলতে প্রাচীন ও মধ্যযুগে ভারতে ভূর্জপত্র বা তালপাতায় রচিত মহামূল্যবান পাণ্ডুলিপি বা গ্রন্থসমূহ নষ্ট ও ক্ষয়রাত থেকে রক্ষা করতে কাপড় দিয়ে সযত্নে মুড়ে রাখা হতো, যাকে বাংলায় বলা হতো পুঁথি। ঠিক আছে, মনে রাখবে এই জিনিসটা, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, ভারত বিষয়ক আল বেরুনির লেখা গ্রন্থের নাম কি? এটা হবে কিতাব উল হিন্দ। ঠিক আছে, আল বিরুনি সুদীর্ঘ সময় ভারতে থেকে গবেষণা করেছেন এবং শ্রেষ্ঠ জ্ঞানকোষ রচনা করেন, যা কিতাব উল হিন্দ বা তহকক ই হিন্দ নামে কিন্তু বিশ্ববিখ্যাত হয়ে রয়েছেন এই গ্রন্থটি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আল বিরুনি বৌদ্ধদের অভিহিত করেছেন কি নামে? এটা কিন্তু সমনীয় নামে অভিহিত করেছেন। ঠিক আছে, বৌদ্ধ সন্ন্যাসী এবং অনুসারীদের আল বিরুনি তার গ্রন্থে সংস্কৃত শ্রমণ শব্দের অপভ্রংশ রূপ হিসাবে সমনীয় বা সমানিজম ধারার মানুষ নামে চিহ্নিত বা অভিহিত কিন্তু করেছেন। ঠিক আছে, নেক্সট, আল বিরুনির বর্ণনা অনুসারে বৈশ্যদের উৎপত্তি হয়েছে কোথা থেকে? এটা হচ্ছে ব্রহ্মার উরু থেকে। তো হিন্দু পুরাণ ও ঋগ্বেদের পুরুষ সূক্তর 10ম শ্লোক অনুযায়ী বলা হয় যে চতুর্বর্ণের উৎপত্তির বর্ণনা বলছে ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ, উরুদেশ থেকে বাহুদয় থেকে হচ্ছে ক্ষত্রিয়, উরুদেশ থেকে হচ্ছে বৈশ্য এবং পদযুগল থেকে শূদ্রের উৎপত্তি। এখানে বৈশ্যদের সৃষ্টি হয়েছে আদিপুরুষ ব্রহ্মার উরু বা উরুদেশ থেকে, বাহুদয় থেকে ক্ষত্রিয়। মনে রাখবে কিন্তু জিনিসগুলো, পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট, সুলতান মাহমুদ দখল করেছিলেন বা স্থায়ী সাম্রাজ্যভুক্ত করেছিলেন নিম্নলিখিত কোন জায়গা? তাহলে পাঞ্জাব হবে। সুলতান মাহমুদ ভারতের বহু অঞ্চলে আক্রমণ এবং লুণ্ঠন পরিচালনা করলে মূলত ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অবস্থিত পাঞ্জাব অঞ্চলটি তার সাম্রাজ্যের অধীনে কিন্তু স্থায়ীভাবে শাসনভুক্ত করেছিলেন। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে যুক্ত হবে, আমাদের কাছে প্রত্যেকটা যে আমাদের সিলেক্টেড করা একদম পুরো নির্ভুল প্রশ্নপত্র বা নির্ভুল যে বিষয়গুলো রয়েছে, মানে কোনো ভুল থাকবে না আমাদের কাজের মধ্যে, এতটুকু বলতে পারি। কারণ প্রত্যেকটা জিনিসকে 4বার 5বার চেকিং করে তারপরে কিন্তু আমরা তোমাদের সামনে সঠিক বিষয়টা উপস্থাপনা করছি। সুতরাং নির্ভুল একদম প্রশ্নপত্র নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা হচ্ছে প্রত্যেকটা বিষয়। আজকে আমি 20টা প্রশ্ন এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে কিন্তু আবার পার্ট 2 ভিডিও আমার আসবে প্রথম অধ্যায়ের উপরে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পাবে। যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে যুক্ত হবে, টিচাররাও পারবে যুক্ত হতে, স্টুডেন্টরাও পারবে যুক্ত হতে। টিচাররাও সমস্ত ম্যাটেরিয়ালস নিতে পারবে স্টুডেন্টদের পড়ানোর জন্য, এবং স্টুডেন্টরাও সমস্ত ম্যাটেরিয়ালস প্লাস রেকর্ডেড ভার্সনের ক্লাসগুলো কিন্তু তোমরা নিতে পারবে। আমাদের প্রিস্টিভাল এডুকেশনের অ্যাপও রয়েছে, অথবা আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারো 6295916282 নম্বরে সরাসরি যোগাযোগ করলেও কিন্তু তোমরা কোর্সটা আমাদের থেকে নিতে পারবা। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।